মর্মটা বুঝিয়ে দিত, তাও হয়তো কিছুটা শান্ত হতো আমার জীবন। সেই সূত্রে আমার সত্যি কিছুই মনে নেই। স্প্রে করে চোখ ভরা পানি দিয়ে বলে, या खुदा मेरी दोनों बेटी को रक्षा करना, अपना हिफाजत में रखना मेरी दो बेटी को। কাঁদতে কাঁদতে রুমালটা মিশানের নাকে চেপে ধরে মিশান জ্ঞান হারা হয়ে যায়। জ্ঞান যখন ফিরে আসে মিশানে নিজেকে তখন ছোট্ট বদ্ধ জায়গায় দেখতে পায়। ভেতরটাতে পুরো অন্ধকার, কোথায় আছে কিচ্ছু বুঝতে পারছে না। মনে হচ্ছে একটা ছোট্ট বক্সের ভিতর বন্দি আছে। এমন সময় মিশানের গায়ের সাথে লাগানো বেবি ক্যারিয়ার থেকে চিৎকার শুরু করে নিশান। ছোট্ট কয়েক মাসের বাচ্চা এভাবে অন্ধকার দেখলে কাঁদবে, এটাই স্বাভাবিক। এইটুকু ছোট্ট মিশান আরেকটা ছোট বাচ্চাকে কিভাবে কন্ট্রোল করবে? বুঝতে পারছে না কি হচ্ছে নিজের সাথে। মাই বা কোথায় গেল? নিশানের কান্না থামাতে গিয়ে মিশান মহা বিপাকে পড়ে গেছে। নিজের কান্না থামাবে নাকি কোলে থাকা ছোট্ট বোনের? বাড়িতে থাকাকালীন নিশান কেঁদে উঠলে মাকে দেখতো নিশানের মুখে ফিডার ধরলে দুধ খেতে খেতে কান্না থেমে ঘুমিয়ে যেত। মিশানও বেশ কয়েকবার শখ করে নিশানকে খাইয়ে দিয়েছে, কিন্তু এখন ফিডার পাবে কোথায়? হতভম্ব হয়ে নড়াচড়া করতে গিয়ে পিঠের সাথে একটা ব্যাগ দেখতে পেল। মিশান অন্ধকারে ব্যাগটা খোলার চেষ্টা করলো। একটা চেনে হাতে পড়তেই চেন টান দেয়, আর ব্যাগ খুলে যেতেই কিছু জিনিস গড়িয়ে পড়লো। তার মধ্যে একটা গোল সবুজ রঙের বল ছিল। বলটা মিশানের। এটা একটা বিশেষ বল যা অন্ধকারে আলো বিচ্ছুরণ করে, আর এখন বলটা অন্ধকারে বেরিয়ে আসে আলো বিচ্ছুরিত করছে। অন্ধকার জায়গাটা সবুজ আলো দিয়ে ভরে গেল। এবার মিশান সবটুকু জায়গা ভালো মতো দেখতে পায় আধো আধো আলোতে। ব্যাগের মধ্যে মা আগেই নিশানের জন্য ফিডারে দুধ রেখে দিয়েছিল। মিশান সেটা দেখতে পেয়ে নিশানের মুখে ফিডার দেয়। খিদের কারণে নিশান এত কান্না করছিল। ফিডার খেতে খেতে আবার ঘুমিয়ে যায় নিশান। নিশান ঘুমিয়ে পড়ার পর মিশান থ হয়ে বসে, বুঝতে পারছে না কোথায় আছে। হঠাৎ এমন পরিস্থিতিতে মিশান পুরোটাই আতঙ্কিত। মায়ের কথার ভাবে মনে হচ্ছিল ওর মা ওদের রেখে কোথাও যাবে, কিন্তু এখন তার উল্টো দেখতে পাচ্ছে। এতটা ভয় আর আতঙ্কে মিশানকে চেপে ধরেছে যে কান্না করতে ভুলে গেছে। মিশানের মা তখন ক্লোরোফর্ম ইউজ করে মিশানকে অজ্ঞান করেছিল, যার রেশ এখনো কিছুটা আছে। মায়ের কথা ভাবতে ভাবতে ব্যাগের সাথে হেলান দিয়ে মিশান ঘুমিয়ে তলিয়ে পড়ে। সকাল 9টার দিকে সাদেক খান কোথাও থেকে ঢাকায় ফিরেন। ওনার পরিধানে সেনাবাহিনীর ইউনিফর্ম। তখন তিনি কর্নেল ছিলেন না মেজর ছিলেন। উনি কর্নেল হয়েছেন বর্তমান থেকে 11 বছর আগে। বাড়ি ফিরে ড্রাইভারকে বলে গাড়ির ডিকি থেকে ব্যাগপত্র বের করতে।
গাড়ি থেকে বেরিয়ে বাড়ির ভিতর ঢুকবে তখন পেছন থেকে ওনার ড্রাইভার ডাক দিয়ে ওঠে। দাও, জামা দুটো দাও, এখনই ধুয়ে দিচ্ছি। তীব্র বাঁকা হাসি দিয়ে বলল, দাদার কথা বাসি হলে ফলে, তাই না? দাদারাও যে মহাপুরুষ সেরকমটা না, সবসময় যা বলবে তাই ঠিক, তা তো হবে না। আগের দাদা আর বর্তমানে দাদাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। এখনকার দাদাদের মধ্যে ফরমালিনে ভরা। প্যাক না করে ভালো মতো জামা দুটো ধুয়ে আয়রন করে রেখো, নিজের হাতে ধোবে, ভুলেও কাজের লোক ইউজ করবে না কিন্তু। ওকে ওকে। তৃপ্তি জামা দুটো নিয়ে যেতে লাগলো। তীব্র নিজের ঘরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠছে। তৃপ্তি জ্যাকেটের এক সাইড একটু ভারী ভারী ফিল করলো। পকেটে হাত দিয়ে দেখে তীব্রর ওয়ালেট মোবাইল বের করতে করতে তীব্রকে পেছন থেকে বলল, বাহ ভাইয়া, নতুন ফোন নিলে কবে? বেশ সুন্দর তো। দাম কত পড়লো? তীব্র একটু প্রশ্নবিদ্ধ হলো। নতুন ফোন কোথা থেকে এলো আবার? পেছনে ঘুরতে ঘুরতেই তৃপ্তি মোবাইলের সাইড বাটন ক্লিক করতে লক স্ক্রিনে একটা মেয়ের ছবি ভেসে ওঠে। তীব্রর শেষ রক্ষা হলো না। তীব্র তৃপ্তির হাতে মিশানের ফোন দেখতে পেল। এটা কার ছবি? লক স্ক্রিনে ওয়ালপেপারে দিয়েছো ভাইয়া? বেশ সুন্দর তো। আমার জানা মতে এরকম কোনো নায়িকা নেই। কিন্তু তুমি তো কোনো মেয়ের ছবি ওয়ালে তো দূর, গ্যালারিতে রাখার কথা না। কে এটা ভাইয়া? দাঁতে দাঁত চেপে তীব্র মনে মনে বলল, মিশন সেন্টিকোর মাতাল ফোন এক্সচেঞ্জ করলো কখন? আমি বা কেমন এটা খেয়াল করিনি। এখন কি উত্তর দেবো? তৃপ্তি আবার মাকে ডেকে বলে দেবে না তো? তীব্র হন্তদন্ত করে তৃপ্তির কাছে গিয়ে ওর হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। তৃপ্তির মনে সন্দেহ জেগে ওঠে। চোখে সন্দেহ নিয়ে তীব্রকে প্রশ্ন করে, কি হলো, এভাবে ফোনটা নিলে কেন? তীব্র দাঁত চেপে রাগ দেখিয়ে বলল, কারো পার্সোনাল জিনিসে পারমিশন ছাড়া হাত দিতে নেই। মানলাম পকেটে ভুলে রেখে চলে যাচ্ছিলাম, তুমি এটা দেখতে পেয়ে বের করেছো, এই অবধি ঠিক আছে, কিন্তু ফোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাটা একদমই ঠিক না। আর এই যে নতুন ফোন না পুরাতন ফোন, আবার সাইড বাটন ক্লিক করে ভেতরে কি আছে সেটা দেখা, এই দুটো কাজ না দণ্ডনীয় অপরাধ। তুমি ভদ্র মেয়ে হয়েও এমন আতেলের মতো কাজ করতে পারলে? তৃপ্তি কোমরে হাত রেখে ঝগড়াটে স্বরে বলল, মেয়েটাকে বলছো না কেন? এত কিছু আমি জানি না, বুঝি না। কে এই মেয়ে এটা বলো। আমাদের থেকে লুকাচ্ছ কেন? তোমার কি লুকানোর বয়স হয়েছে? মা বাবা কি কেউ বলেছে তোমার পছন্দের কাউকে মানবে না? আরে আশ্চর্য, কি ধাঁচের কথা এগুলো? বিন্ধুকে সিন্ধুকে সিন্ধুকে গুহা বানানো তোমাদের নারী জাতির স্বভাব। স্বাভাবিক জিনিসকে স্বাভাবিক নিতে পারো না? ঠিক আছে তাই, এখন বলো এই মেয়ে কে? তীব্র উচ্চস্বরে বলল, কিসের মেয়ে? এটা আমার ছবি, ফেস আপ দিয়ে মেয়ে বানিয়ে রেখেছি। ওহ, তাহলে এটা বলো। তোমার নাক তো হুগর নাক, বাজ পাখির ঠোঁটের মতো বাঁকানো, কিন্তু এই মেয়ের নাক তো সোজা লম্বা। এটা তো আমি মেনে নিতে পারছি না। এইটুকু সময় এত কিছু খেয়াল করে ফেলেছে, মহা মুশকিলে পড়লাম তো। তোমার সমস্যা কোথায় তৃপ্তি? মোবাইল দিয়ে এখন কত কিছু করা যায়, ধারণা আছে তোমার? তুমিও তো আমার বোন হয়ে বোচা, এটাকে আমি মেনে নিইনি। তোমার মতো নাক হয়নি বলে খোটা দিলে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। মা, মা। জোরে চেঁচিয়ে চেঁচিয়ে মাকে ডাকতে লাগলো। সৃষ্টিকর্তা যখন কোনো ছেলের উপর নারাজ হন তখন তার জীবনে এইরকম একটা মন পাঠায়। বিড়বিড় করে কথাটা বলে তীব্র নিজের ঘরে ঢুকে গেল। তৃপ্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে ডেকেই যাচ্ছে। তীব্র মোবাইলে সাইড বাটনে ক্লিক করতেই লক স্ক্রিনে ভেসে উঠেছে ছবিটা। তীব্র ভেবেছিল মিশানের ছবি ওয়ালে দেওয়া, কিন্তু এটা নিশানের ছবি। কি ছেড়ে কি ভেবেছিল? ছবিটার দিকে তীব্র পলক্ষীনভাবে তাকিয়ে রইল। মেয়েটা মরে গেছে সেই কবে। মৃত মানুষের ছবি দেখলে কম বেশি একটু হলেও বুক কাঁপে। এরকম একটা জীবন্ত ছবি দেখলে তো কথাই নেই। নিশানের মৃত্যুর সেই দৃশ্যটা মনে পড়ে গেল। কতটা নির্মম মৃত্যু ছিল। নিশানকে হসপিটালে নেওয়ার পর ওকে আর দেখা হয়নি। নিশানের লাশ দেখার মতো সাহস বা শক্তি কোনোটাই তীব্রর মধ্যে আসছিল না। নিশান মারা যাওয়ার পর আজ মিশানের মোবাইলে ওর ছবি দেখা হলো। স্ক্রিন অফ করে তীব্র ড্রয়ার থেকে আরেকটা ফোন বের করে ওর ফোনে কল করলো। মিশান তখন সবজির বাজারে সবজি হাতিয়ে হাতিয়ে দেখছে, কিনছে আর ব্যাগে ভরছে। এমন সময় ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রিসিভ করে কানে নেয়। একটা বারও খেয়াল করলো না এটা ওর ফোন না, এমনকি নাম্বারটাকে সেটাও দেখলো না। হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় তুই? বাজারে। তুই আমার মোবাইল নিয়ে চলে গেছিস কেন? ইচ্ছে করে এমন করেছিস তাই না? ফোনের ভেতর কিচ্ছু পাবি তো দূর, ওটা লকই তো খুলতে পারবি না। মিশান ধমকেশ্বরে বলল, আরে কি বলছেন? আপনার ফোন আমি নেব কেন? ওরে মাতাল কানা, ভালো মতো তাকিয়ে দেখ, যেটা দিয়ে কথা বলছিস ওটা আমার ফোন, তোর মোবাইল আমার কাছে।
মিশন একটু অবাক হয়ে কান থেকে ফোন সরিয়ে চোখের সামনে এনে দেখে এটা ওর ফোন না, তীব্রর ফোন। এত বড় ভুল করলাম কি করে আমি? একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে খেয়াল করলো লাস্টে যে তীব্রকে রাগ দেখে মিশন বের হচ্ছিল, তখনই ভুলে তালে তালে নিজের ফোনের জায়গায় তীব্রর ফোন পকেটে ভরলো। স্যার আপনার হোম অ্যাড্রেসটা দিন, আমি বাজার করা হয়ে গেলে মোবাইলটা আপনাকে দিয়ে আসি। মদ খাস তুই? মাতাল আমি, তাই না? যেখানে আছিস সেখানে থাক, আমি রহমানকে পাঠাচ্ছি, ওর কাছে ফোনটা দিয়ে দে। আর স্যার আমার ফোনটাও দিয়ে দিন, হ্যান্ড টু হ্যান্ড। আরে তোর সাহস তো কম না রে, হ্যাঁ? আমার সাথে ডিল করিস? তুই জানিস তোর একটা ভুলের জন্য আমি কত বড় সমস্যায় পড়ে গেছি? সামনে পেলে রে সেন্টি তোকে কি যে করতাম সেটা কেবল আমিই জানি। আপনি আমার বয়কার বা ফালাইতেন। মিশন ফোন কেটে দিয়ে পকেটে ভরে রেখে ওর কাজে মন দিল। তীব্র রহমানকে পাঠিয়ে দেয় মিশনের থেকে মোবাইল এক্সচেঞ্জ করার জন্যে। রহমান এসে মোবাইল বদলে দিয়ে যায়। বেশ কিছুদিন চলে যায়, মিশনের সাথে তীব্র দেখা হয় না। দুজন দুজনার পথে। কিন্তু সেদিন তৃপ্তি মাকে গিয়ে কি বুঝিয়েছে কে জানে। তারপর থেকে বাড়ির সবাই তীব্র থেকে কেমন নজরে যেন তাকিয়ে থাকে। তীব্র বুঝতে পারে এদের মনে কি চলছে। বাড়ির লোকও কিছু বলছে না, হাতে নাতে প্রমাণ নেই বলে। তীব্র লেভেলের পুরুষরা কম বেশি ক্যারেক্টারলেস হয়, সেটা ভেবেই ওকে সন্দেহ নজরে দেখা হচ্ছে। যদি তীব্রর ক্যারেক্টারটা খারাপ পায় বাড়ির লোক, তাহলে এটা তারা স্বাভাবিকভাবে নেবেন না। তীব্রর বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। চাকরি জীবনে উনি কোনো অসামাজিক অবৈধ কাজ করেননি। তার ছেলে হয়ে যদি ক্যারেক্টার খারাপ বের হয়, তাহলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তীব্রকে এরকম প্রখরভাবে সন্দেহ করার কারণ, ম্যাক্সিমাম টাইম তীব্র শেষ রাতে বাড়ি ফিরে, কিছু কিছু রাতে ফিরেও না। কিন্তু তীব্র তো কাজের জন্য বাইরে থাকে, সেটার পরিবারকে কে বোঝাবে? তীব্র কখন কি করে সেটার 100% কেউ জানে না। একমাত্র আব্দুর রহমানই ওর কাজকর্মের 60% জানে। আব্দুর রহমান অনেকটাই বিশ্বস্ত। বডিগার্ড দুদিন পরপর চেঞ্জ করলেও আব্দুর রহমানকে চেঞ্জ করেনি। বিশ্বস্ত হলেও পুরোপুরি ভরসা বিশ্বাস কখনোই করে না তীব্র। ও সবাইকেই সন্দেহের নজরে দেখে। তীব্র ভালো মতোই জানে আব্দুর রহমান চাইলেও কখনো ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। তীব্র যাদের নিজের হাতে রেখে তাদের প্রত্যেককে সিক্রেট ব্ল্যাকমেল করে রাখে। সোজা পথে কাউকেই সে বেছে নেয় না, যেন কোনোভাবে কেউ বিশ্বাসঘাতকতা করতে না পারে। ভুল করে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি একটাই, সেটা হলো মৃত্যু। সেজন্যই ওর এই পন্থা অবলম্বন করা। তীব্রর মতে এটা একটা কার্যকরী পন্থা। দুপুর থেকে কেমন যেন অস্থির অস্থির লাগছে বলে বিকালের দিকে তীব্র বাড়ি ফিরে যায়। স্যার, আপনার কি খুব কষ্ট হচ্ছে? ডক্টরের কাছে যাই, চলুন। গাড়ি পুলিশ হসপিটালের দিকে নেব। তীব্রর বডিগার্ড জুয়েল তীব্রর উদ্দেশ্যে পেছনে ঘুরে বলল কথাটা। প্রতি উত্তরে তীব্র বলল, দরকার নেই, ড্রাইভারকে গাড়ি বাড়িতে নিতে বলো। কিন্তু স্যার। তীব্র বিরক্তি দেখিয়ে বলল, তুমি কি আমার থেকে বেশি বোঝো? সরি স্যার। বাড়ির কাছাকাছি যেতে তীব্র গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে যায়। জুয়েলও সাথে নেমে আসতে চাইলে তীব্র বারণ করে। ও হেঁটে হেঁটে বাড়িতে যায়। রহমান গাড়ি নিয়ে তীব্রর পেছন পেছন যায়। জুয়েল মনে প্রশ্ন নিয়ে রহমানকে জিজ্ঞাসা করে, ভাই, স্যার সবসময় এরকম খিটখিরে মেজাজে থাকে কেন? ভালো কথাতেও চেতে খালি। উনি এমনই, দেখেন না আমি কথা বলি না বেশি, শুধু জিজ্ঞেস করি কোন দিকে নেব গাড়ি, আর স্যার কিছু বললে হ্যাঁ নাতে উত্তর দেই। আপনিও একই কাজ করবেন। স্যার বেশি কথা বলা পছন্দ করেন না, যে বেশি কথা বলে তাকেই আউট করে দেয়। আমার মতো চুপচাপ নীরব দর্শক হয়ে থাকবেন, তাহলে দেখবেন অল ইজ ওয়েল। স্যারের হাটে ভালো রকম সমস্যা, ডক্টর দেখাচ্ছে না কেন? প্রথমত স্যার কোনো কিছু হলে পুলিশ হসপিটাল ছাড়া অন্য কোথাও ডক্টর দেখায় না, আর ওনার এই রোগের চিকিৎসা এখনও পুলিশ হসপিটালে আসেনি। স্যার একমাত্র ইন্ডিয়াতে দেখান। বেঙ্গালুরের টপ কার্ডিয়াক সার্জন ডক্টর দেবীপ্রসাদ শেট্টি। স্যারের চিকিৎসা শুরু থেকেই উনি করে আসছেন। ও, স্যারের সমস্যাটা কি অনেক বছরের? না, তবে প্রায় 2 বছরের মতো হয়ে আসছে। কয়েকটা বুলেট লেগেছিল বুকে, সেখান থেকেই স্যারের হার্ট বিপর্যয় শুরু হয়, মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। সৃষ্টিকর্তার অশেষ কৃপা আর ডক্টর দেবীপ্রসাদ শেট্টির জন্যই স্যার সুস্থতার মুখ দেখে। সবাই স্যারের আশা ছেড়েই দিয়েছিল। ওনার হার্ট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ওনার প্রাণ ফিরেছে মেডিকেল মিরাকেলের মতো। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস এসব ডিফেন্সের কর্মীদের জীবনে মায়া ছেড়ে দিয়ে মাঠে নামতে হয় কিছু মানুষের নিমক, হারামি ও ক্ষমতার অপব্যবহারের জন্য। এই পেশাগুলোর বদনাম হচ্ছে। তাদের পাপাচারের জন্য
সত্যিকারের ত্যাগী নিষ্ঠ মানুষদের কর্মের গুঞ্জন চাপা পড়ে থাকে। হুম। স্যার, স্যার কি হেঁটেই বাড়ি অবধি যাবে? হ্যাঁ, হাটে ব্যথা অনুভব হলে হাঁটাহাঁটি করলে নাকি ব্যথা কমে যায় স্যারের। ও আচ্ছা। তীব্র হেঁটেই বাড়িতে যায়। বাড়ির ভেতরে গিয়ে নিজের ঘরে গেল না, ড্রয়িং রুমে বসে পড়ল। বাড়িতে কাজের লোক আর মা ছাড়া কেউ নেই। আজকে হঠাৎ এত আগে বাড়ি এলে বাবু, কোনো দরকারে এসেছিস? তীব্র কিঞ্চিত অস্থিরতার সাথে উত্তর দিল, না, আজ আর বের হবো না। শরীর খারাপ লাগছে বাবু? না, পানি পিপাসা পেয়েছে, এক জগ নর্মাল পানি আনতে বলো। তীব্রর মা নিজেই গিয়ে পানি এনে দিল। তীব্র একটু একটু করে অনেকটুকু পানি খেয়ে নিল। তোর না ডাক্তার দেখানোর ডেট ছিল, এখনো যাচ্ছিস না কেন? যাবো 2-1 মধ্যে, কাজ আছে কিছু, শেষ দিয়েই যাব। মানুষ নিজের প্রতি এতটা অযত্নশীল হয় কি করে কে জানে? যদি বেঁচেই না থাকিস তাহলে কাজ করবি কি করে? দিন নেই রাত নেই, শুধু ছুটাছুটি করতে দাও। পুলিশের চাকরি মানুষ আর করে না। তোর বাবাও তো চাকরি করেছে, তোর থেকে বড় পোস্টেই ছিল, বিয়েও করেছিল অনেক আগে। কই, তাকে তো এত ব্যস্ত দেখিনি। তুই তো বিয়েও করিসনি, অথচ তোর বাবা যখন তোর সমান পোস্টে ছিল তখন তোর বয়স 6 বছর। আমি যখনই হই তখনই তো বাবার প্রমোশন হয়। বাবা তখন এসপি থাকে না, মনে করে দেখো, তোমার হিসেবে ভুল আছে। বাবাও অনেক দেরিতে বিয়ে করেছিল। আমাদের বিয়ের সময় কি তুই ছিলি জানিস? আমাদের থেকে তুই বেশি জানিস। বিয়ের 7.5 বছর পর তুই জন্মেছিস। বিরক্তিকর ভাবে তীব্র বলে ওঠে, একটু চুপ থাকবে? আমার অস্থির লাগছে, নিঃশ্বাস নিতে দাও। কথা বলতে গেলে নিঃশ্বাস নেওয়া হচ্ছে না ঠিক মতো। ওষুধ খেয়েছিস? হুম। কিছু শুকনো খাবার দেবো? কিছু দরকার হলে বলে দেবো, তুমি এখান থেকে যাও প্লিজ। তীব্রর মা সরে গেল। তীব্র সোফায় হেলান দিয়ে মাথা উপর দিক করে চোখ বন্ধ করে পায়ের উপর পা তুলে নীরব হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ এভাবেই ঝিম ধরে বসে রইল। এর মধ্যে খেয়াল করলো তৃপ্তি বা ওর বাচ্চা কাচ্চা কারোরই কোনো শব্দ পাচ্ছে না, হয়তো চলে গেছে। আগ্রহ করে আর জিজ্ঞাসা করলো না কিছু, কিন্তু ধারণা ভুল হলো। কিছুক্ষণ পর তৃপ্তি ওর 2 বাচ্চা বাড়িতে আসে। ওদের শব্দ পেয়ে তীব্র চোখ খুলে তাকিয়ে দেখে তৃপ্তির সাথে দীপ্তিও এসেছে। তৃপ্তি আর দীপ্তি দুজনেই সমবয়সী। ওরা যখন হয় ওদের নামটা মিলিয়ে রাখা হয়। একসাথে কোথাও গেলে ওরা বোনের পরিচয় দিত। দীপ্তি ক্লাস 6 অবধি তৃপ্তির সাথে একই স্কুলে পড়েছে। এরপর দুজনে একসাথে ক্যারেটের জন্য কোচিংও করেছে। দীপ্তি ক্যারেটে চান্স পেলেও তৃপ্তি পায়নি। অনেকদিন পর দুজনার দেখা হয় তৃপ্তি ওকে জোর করে নিজের সাথে বাড়িতে এনেছে। দীপ্তি কোনোভাবেই আসতে চায়নি, কিন্তু তৃপ্তিও নিজের জেদ ছাড়েনি। তৃপ্তি জানে দীপ্তি তীব্রকে পছন্দ করে ছোটবেলা থেকে। দীপ্তি প্রত্যক্ষভাবে প্রকাশ না করলেও তৃপ্তি বুঝে যায়, কিন্তু তীব্রর মাঝে আজ অব্দি কোনো কিছু দেখতে পায়নি। তীব্রর মা দীপ্তিকে দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। অনেকদিন পর দেখা হলো ওর সাথে। মেয়ে হিসেবে ওনার দীপ্তিকে খুব পছন্দ। তীব্র রাজি থাকলে দুবার ভাবত না ওদের বিয়ে দিতে। দীপ্তিকে দেখে জড়িয়ে ধরে স্বাগতম জানায়। এদিকে তীব্র দীপ্তিকে দেখে চোখ কপালে উঠে যায়। ও ভয় পাচ্ছে তৃপ্তির সাথে যেরকম ভালো সম্পর্ক দীপ্তির, তাতে দীপ্তি ওকে তীব্রর কথা বলে দিয়েছে কিনা কে জানে। এতক্ষণ চুপচাপ থেকে যতটুকু সুস্থতা বোধ করছিল, এখন দীপ্তিকে দেখে হার্টবিট দ্বিগুণ হয়ে গেল। মমো মাসুক এসে তীব্রর ঘাড়ে চড়ে বসলো। বাচ্চা কাচ্চা দুষ্টুমি করে বলেই তীব্র বাচ্চা দেখতে পারে না। বোনের ছেলে মেয়ে বলে মুখ ফুটে কিছু বলতেও পারে না। বড় হলে 2 ধমক দেওয়া যেত, কিন্তু ছোট বলে কিছু বলে না। এমনিতেও তীব্রর ভাগনা ভাগ্নি ওকে জ্বালানোর জন্য কাছে পায় না। দীপ্তি তীব্রর বরাবর বসলো। তীব্রর মা তৃপ্তি সবাই ওর পাশে বসে গল্প করতে লাগলো। এদের কথার জ্বালায় খুব বিরক্ত লাগছে তীব্রর, কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যে বসে আছে চুপচাপ। একটু পর সবার মুখের দিকে তাকিয়ে প্রত্যেকের ভেতরের কথা চোখের মাধ্যমে পড়ে নিচ্ছে, কিন্তু দীপ্তি তীব্রর দিকে খুব একটা তাকাচ্ছে না। যতবার তাকাচ্ছে নিজের অজান্তে। দীপ্তির সামনে নানান রকম খাবার রেখেছে, কিন্তু দীপ্তি শুধুমাত্র চা ছাড়া আর কিচ্ছু খাচ্ছে না। দীপ্তি আগে তীব্রর মায়ের হাতে বিরিয়ানি খুব পছন্দ করত। আজ অনেকদিন পর আসায় ওকে জোর করে বিরিয়ানি রান্না করে খাওয়াবে বলে ঠিক করে। কিছুক্ষণ গল্প করে কিচেনে গেল ওর মা। এদিকে তৃপ্তিও কি কারণে যেন একটু নিজের ঘরের দিকে গেল। ড্রয়িং রুমে তীব্র, দীপ্তি আর ওর ভাগ্নি।